মহাযুদ্ধ 2026 বাংলায় নির্বাচনী প্রচার তুঙ্গে এবং 23 এবং 29 তারিখ নির্বাচন রয়েছে বাংলায়। বাংলা নির্বাচনে নারী শক্তি এখন হচ্ছে প্রধান লক্ষ্যে পৌঁছতে কেন্দ্রের তরফে দেখা যাচ্ছে যে স্মৃতি ইরানি, নির্মলা সীতারামনের বাংলায় একেবারে প্রচার অভিযানের ছবি আমরা এর আগে দেখেছি এবং তার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের পাল্টা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড। কতটুকু ফলপ্রসূ হবে সেটা তো সময় বলবে। তবে আপনাদের জানিয়ে রাখি যে স্মৃতি আর নির্মলার হাত ধরে কি বিজেপি এবার নারী ভোট ব্যাংকে ঝুলিতে পূর্বে, এমনটাই কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই দেখা দিয়েছে। এবং পাশাপাশি স্মৃতি নির্মলার চালে কি কুপকাত হবে ঘাসফুল, এই ধরনের হাজারো প্রশ্ন এই মুহূর্তে প্রত্যেকের মনে, বাংলার যারা আম জনতা রয়েছে তাদের মনে। এবং এছাড়াও বাংলার ভোট ময়দানে আমরা যে ছবি আজ দেখতে পেলাম হিমন্ত বিশ্ব শর্মা, অসমের জয়ের ফর্মুলা কি হিমন্ত বিশ্ব শর্মা বাংলাতেও প্রয়োগ করতে পারবেন? তাছাড়া তার উপস্থিতি কি বঙ্গ বিজেপির কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন দিচ্ছে? এবং হিমন্তের হুঙ্কার বনাম দিদির যে গ্যারান্টি, কার দিকে ঝুঁকতে চলেছে বাংলা? একদিকে কেন্দ্র নারী শক্তির তেজ, অন্যদিকে হিমন্তের আক্রমণাত্মক মেজাজ। 2026-এর বাংলা কি পরিবর্তনের পথে? এই ধরনের হাজারো প্রশ্ন নিয়ে আজ আমরা আমাদের আলোচনা করব এবং এই ধরনের প্রশ্নের আমরা উত্তর খোঁজার চেষ্টা করব আজকের আমাদের এই আলোচনায়। মহাযুদ্ধ 2026-এ আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা থাকবেন এবং ইতিমধ্যেই জুড়ে গেছেন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে, অমিতাভ কাঞ্জিলাল, এবং পাশাপাশি অসম থেকে বিজেপি নেতা থাকবেন গৌতম ঘোষ, তৃণমূল নেত্রী থাকবেন সায়ন্তিকা ব্যানার্জি, এবং বিজেপি নেত্রী মূল স্বর্ণকারও ভার্চুয়ালি যুক্ত হয়ে যাবেন আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই। এবং পাশাপাশি দার্জিলিং জেলার ফাঁসি দেওয়ার যে ফাঁসি দেওয়ার প্রার্থী দুর্গা মুর্মু, তিনিও কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। তবে আজ যদি আজকের ছবিটা যদি আপনাদের দেখাই, এই মুহূর্তে আপনাদের যে ছবিটা দেখাবো, আজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলার বুকে প্রথম নির্বাচনী প্রচার চালান। প্রথম দফার ভোটের আগে একেবারে জোর কদমে প্রচারে নেমেছে যখন সব রাজনৈতিক দল, আর সেই প্রচারের কেন্দ্রবিন্দুতে এখন উত্তরবঙ্গ। বিজেপির হয়ে তারকা প্রচারক হিসেবে উত্তরবঙ্গে একাধিক জনসভা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আমরা যদি আজকের ছবিটা দেখি তাহলে কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, এই 3 জেলায় একদিনে 3টি জনসভা তিনি করেছেন। এবং অসমে বিজেপি সরকার আছে, বিহারে বিজেপি সরকার আছে, মাছ মাংস খাওয়া কি বন্ধ হয়ে গেছে? এই প্রশ্ন এই জন্য তিনি করেছেন কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন বিজেপি শাসিত রাজ্যে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ। এবং অন্যদিকে আজকে হিমন্ত বিশ্ব শর্মা বললেন যে মাছ মাংস তো খাচ্ছে মানুষ, বিহার অসমের কোনো মানা নেই, মন্দিরে বলিও হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ভয় আছে, তাই এ ধরনের কথা বলছেন তিনি। এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে বিজেপির সরকার এলে গোমাংস বিক্রি বন্ধ হবে, সেই ভয়ে তিনি এ ধরনের মন্তব্য করছেন। এবং কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ফলিমারি গ্রামে এক জনসভায় তিনি একাধিক মন্তব্য করেছেন। এক এক করে মন্তব্য আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো। मास मांस को असम में भी 10 साल से बीजेपी का सरकार है, बिहार में बीजेपी का सरकार है, कहीं तो बन नहीं हुआ है, बन हुआ है क्या? बिहार में बीजेपी का सरकार है, असम में बीजेपी का सरकार है, मंदिर में बोली भी होता है, मांस मांस लोग तो खाते हैं, कोई मना नहीं है। ये बात क्यों उठाया? इसलिए ममता दी का मन में डर है। बाकी मांस मांस को असम में भी 10 साल से बीजेपी का सरकार है, बिहार में बीजेपी का सरकार है, कहीं तो बन नहीं हुआ है, बन हुआ है क्या? बिहार में बीजेपी का सरकार है, असम में बीजेपी का सरकार है, मंदिर में बोली भी होता है, मांस मांस लोग तो खाते हैं, कोई मना नहीं है। ये बात क्यों उठाया? इसलिए ममता दी का मन में डर है। আমাদের সঙ্গে যেহেতু রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছে, অমিতাভ বাবুর কাছে যাব। অমিতাভ বাবু, প্রথমে যে বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব সেটা হচ্ছে বাংলায় নির্বাচনী প্রচার তুঙ্গে, শাসক বিরোধী সকলে কোমর বেঁধে নেমে পড়েছেন তাদের নির্বাচন প্রক্রিয়া। এবং যদি আজকের দিনের কথা বলি তাহলে অসম থেকে অসমের মুখ্যমন্ত্রী তিনি গেছেন এবং 3 জেলায় তিনি, বাংলার উত্তরবঙ্গের 3 জেলায় তিনি প্রচারে নামেন এবং একাধিক বক্তব্য তিনি রেখেছেন। একেবারে বলা যায় একবার কড়া জবাব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি তীব্র ভাষায়। সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে বাংলায় এবার ঠিক কি হতে চলেছে, পরিবর্তন হতে চলেছে কি? আপনার কি মনে হচ্ছে? দেখুন, বাংলায় কি হতে চলেছে সেটা বাংলার জনগণ নির্ধারণ করবেন, বরাবর তারাই নির্ধারণ করে এসছেন। যদিও দুর্ভাগ্যজনকভাবে এই বিতর্কটাও অত্যন্ত যুক্তিপূর্ণ বিতর্ক যে সেই বাংলার জনগণের সঙ্গে
বাংলার কিছু ভূত মিলেমিশে ছিল কিনা, তো সে প্রশ্নের জন্যই এসআইআর। কিন্তু আজকে যে বিষয়টা এসে দাঁড়িয়েছে নির্বাচনী প্রচারে, সামগ্রিকভাবে রাজ্য বিধানসভা নির্বাচন, কিন্তু সামহাও যেটা লক্ষ্য করছি যে নির্বাচনী প্রচার এখন দ্বিমুখী। দ্বিমুখী কিরকম? অর্থাৎ কিনা একদিকে যেমন দেখানো হচ্ছে লড়াইটা মূলত বিজেপি বনাম তৃণমূলের, অন্য দলগুলোকে প্রায় অপ্রাসঙ্গিক করেই দেখা হচ্ছে, অপ্রাসঙ্গিক করেই বিবেচনা করা হচ্ছে। তাদের প্রচার, তাদের কর্মসূচি, তাদের বক্তব্য খুব বেশি মিডিয়াতে আসছে না। এই ওই লড়াই খেপা দুই দলের মধ্যে যে আঁকচাঁকচি, একে অন্যের দিকে ছুড়ে দেওয়া, কদর্য আক্রমণ, বিকৃত ভাষায় প্রয়োগ, এই জিনিসগুলোই বেশ রসালো এবং আরামদায়ক ব্যাপার হয়ে উঠছে। মানুষের রুচিকে আরো নিম্নগামী করে এমন সমস্ত উদ্যোগকেই বেশি বেশি করে জনবৃত্তে তুলে নিয়ে আসা হচ্ছে। ফলে এই যেমন একটা বাইনারি দেখানোর চেষ্টা হচ্ছে, একই সঙ্গে এজেন্ডাতেও একটা বাইনারি দেখতে পাচ্ছি। অর্থাৎ উন্নয়ন কোনো প্রশ্ন নয়, কর্মসংস্থান কোনো প্রশ্ন নয়, নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা এসব কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে এসআইআর এর ফলে তৃণমূল লাভবান না বিজেপি লাভবান, ক্ষমতায় কারা আসবে এসআইআর এর পরবর্তী পর্বে, অর্থাৎ এই সরকারই টিকে যাবে শেষ পর্যন্ত, নাকি এই সরকারকে সরিয়ে বিজেপি আসবে? যদি আসে তাহলে সেই জয় কি নিরঙ্কুশ জয় বলে বিবেচনা করা যাবে, নাকি এসআইআর এর ক্র্যাচ বগলে নিয়ে একটি সরকার ক্ষমতায় আসছে, তার প্রতি বাংলার জনগণের মানে কি মনোভাব হবে? জাস্ট এই দুটো আলোচনার ময়দান উত্তপ্ত হচ্ছে। এসআইআর, নির্বাচন কমিশনের দিকে তাক করা গুলি বন্দুক, উন্নয়নের প্রশ্ন নেই, কর্মসংস্থানের প্রশ্ন নেই, বেকারদের সামনে প্রলোভন, আরো বেশি বেশি করে প্রলোভনের টোপ ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কেউ বলছেন 1500 দিয়েছি আরো দেবো, কেউ বলছেন 3000 দেবো, দরকার হলে আরো দেবো। এবার অভিজ্ঞতা যেটা এসে দাঁড়াচ্ছে, উভয় পক্ষই তাহলে ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন দেশে বেকারত্ব এমন জায়গায় চলে গেছে, রাজ্যে বেকারত্ব এমন জায়গায় চলে গেছে যে তাদের একটা বিস্ফোরণ ঘটার আগেই এদের হাতে কিছু টাকা গুজে দিয়ে এই প্রজন্মকে ওই বিড়ি সিগারেট খাওয়ার যোগানটুকু দেওয়া যায় কিনা সেই রাজনীতির দিকে তারা ঠেলে দিচ্ছেন। অর্থাৎ কিনা শেষ পর্যন্ত কিন্তু মানুষের স্বার্থে ভোট হচ্ছে কিনা, এই যে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, মানুষের কর্মহীনতা, বেকার যুবকদের হাতে আয়হীনতা, ঘরে ঘরে মহিলাদের নিরাপত্তা, আইন শৃঙ্খলার অভাব, সাম্প্রদায়িক প্রশ্নে বারবার ব্যতিব্যস্ত হওয়া বাংলা, এবং এই সবটা মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের রাজ্যের প্রশাসন যে নির্লজ্জভাবে আত্মসমর্পণ করে রাজনৈতিক দাসবৃত্তিতে প্রবেশ করে গেছে, এই সমস্ত কিছু নিয়ে মানুষের মানে এই দুটো দলের বা যারা প্রধান বিরোধী দল এবং শাসক দল হিসেবে অবতীর্ণ, তাদের বক্তব্যগুলো কিন্তু খুব চুপিসারে পেছন দিকে। আসলে যেটা উঠে আসছে সেটা ওই এসআইআর বা সোনার বাংলা গড়ে দেওয়ার জন্য তারা কি করবেন। এখন মুশকিলটা হচ্ছে এইখানেই যে বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন, তারা অত্যন্ত বিচক্ষণ। তারা কিন্তু একটা জিনিস খুব ধারাবাহিকভাবে লক্ষ্য করেছেন, এই যে মানে কংগ্রেসের যে ব্যাপক শক্তি ছিল পশ্চিমবঙ্গে, তাকে ক্ষয় করিয়ে বামেদের উত্থান, আবার এই কংগ্রেসেরই অবশিষ্ট অংশটাকে টেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, পরে বামেদের ক্ষয় করা এবং বামেদের ক্ষয়িষ্ণু অংশটা গিয়ে বিজেপিতে মিলে যাওয়া, সেই থেকে বিজেপির উত্থান, এবং তারপর এই মুহূর্তে কিন্তু এবারের নির্বাচনে সততই কিন্তু কংগ্রেসের ওই অপশ্রিয়মান অংশ, অর্থাৎ কিনা তৃণমূল কংগ্রেস, তার একটি পক্ষ, কংগ্রেস নিজে একটি পক্ষ এবং বিজেপি সে একটি পক্ষ হয়ে অবতীর্ণ হচ্ছে। কিন্তু বামেদের যে শক্তি ক্ষয় হওয়ার ফলে লাভবান হয়েছিল বিজেপি এক সময়, তারা এই নির্বাচনেও বামেদের সেই অংশকেই ম্যানিপুলেট করতে পারবে কিনা সে প্রশ্নে কিন্তু তারাও সন্দিহান, এবং সেই জন্যই নানা রকম বক্তব্য, নানা রকম ন্যারেটিভস উঠে আসছে একটা দিক থেকে। অমিতাভ বাবু, এই সময় বর্তমান 2026-এর যে নির্বাচন চলছে, কোথাও না কোথাও বামেদের কিন্তু কোনো আওয়াজ নেই, বা বামেরা একটা যেন অস্তিত্বহীনতায় ভুগছে, এমনটাই হচ্ছে। নির্বাচনে সেই দল, যেই দল বছরের পর বছর বাংলায় শাসন ক্ষমতা চালিয়ে এসেছে, কিন্তু সেই দল কোথায়? দেখো, এই যে প্রথম কথা, আমি তো বামেদের হয়ে বলতে পারবো না, বামেদের দায়িত্ব বামেরা নেবেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমি তো বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত বসছি বিভিন্ন আলোচনায়,
কোথাও কোনো কারণে সম্ভবত সেটা একটা অলিখিত বোঝাপড়াই হতে পারে, আমি কাউকে আলাদাভাবে দোষ দিতে চাই না, দেখে দিতে চাই না, এটা তাদের চ্যানেলের দৃষ্টিভঙ্গি। বামেদের লড়াই, বামেদের আন্দোলন, ময়দানে থাকা, এই বিষয়গুলোকে তারা ক্যাম্পেনিং এ আনতে পারছেন না, বা আনতে কোনো কারণে তাদের স্বার্থে কোথাও বাধা পড়ছে, এটা খুব স্পষ্ট। কারণ একটা সময় বলা হতো বামেরা বৃদ্ধতন্ত্রে ভুগছেন, বামেরা সমস্ত বুড়ো লোকেরাই সেখানে মাথার চুল না পাকলে তারা জনপ্রতিনিধি হতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। তুলনামূলকভাবে আমরা গত কয়েকটা নির্বাচনে দেখছি বামেরা কিন্তু সেই মানে প্রবাদটাকে ভেঙে দিয়ে প্রচুর সংখ্যক নতুন প্রজন্মের প্রার্থীদেরকে দিয়েছেন। এই প্রার্থীদের ভাষা, এই প্রার্থীদের স্বপ্ন, এই প্রার্থীদের প্রত্যাশা, এই প্রার্থীদের রাজনৈতিক বক্তব্য, তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা, এই সমস্ত কিছু এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে কোনো আলোচনায় আসেনি। বরং অন্য দুটো দল, ধরা যাক ডানপন্থী যে দলগুলো রয়েছে, তৃণমূল বা বিজেপি, এদের যে তারকা নির্ভর রাজনীতি, অর্থাৎ সেই কোন আদ্যিকালের যাত্রাপালার একজন অভিনেত্রী, তাকে টিকিট দেওয়া হলো, বা এই যে চটকদারি রাজনীতির একটা অনুষঙ্গ আছে, তাদের পক্ষে দেখেছি মিডিয়ার একটা হিউজ ক্যাম্পেইন। তারা সকালে উঠে পান্তা ভাত খেলেন কিনা, দুপুরে মাথায় কি রঙের টুপি পরলেন, বিকেল বেলায় কোন চটিটা পাল্টালেন, এই সমস্ত পর্যন্ত প্রচারের বিষয় হয়ে গেছে মিডিয়াতে। ফলে প্রশ্ন এটা নয় যে বামেরা কোথায়। বর্তমান সময় দাঁড়িয়ে বাংলার মানুষ বামেদের ভুলতে চলেছে, যেটা চমক হোক আর যাই হোক, বামেদেরও তো এই ধরনের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। যদি এই ভার্সনটা আমি বা আপনি কেউই তৈরি করতে পারবো না, বাংলার মানুষই বলতে পারবেন। এই ভার্সন এই প্যানেলে বসে থাকা কেউই তৈরি করতে পারবেন না যে বামেদেরকে মানুষ ভুলে গেছে, না ছেড়ে দিয়েছে, না মনে করছে এই দুই ফুলের আঁকচাঁকচিতে বরং বামেরাই ভালো ছিল। এই বক্তব্যটা বাংলার মানুষকেই ভাবতে হবে, বাংলার মানুষই তা নির্ধারণ করবেন। হয়তো আগে পরে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে, কিন্তু রাজনীতি বড় সম্ভাবনার জায়গা। বিসমার্কের সেই কথাটা আবার স্মরণ করিয়ে দিতে হবে যে রাজনীতি বড় সম্ভাবনার জায়গা। সেখানে এই মুহূর্তে যে রাজ্যের যা অবস্থা, তৃণমূলের একটা ব্যাপক রক্তক্ষয়ের ছবি প্রায় স্পষ্ট হয়ে উঠছে বিভিন্ন জায়গা থেকে। গতকালকেই ইসলামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেই ফেললেন, আগার তৃণমূল রাহা তো ফির মিলেঙ্গে। তো স্বাভাবিকভাবেই এই যে ছবিগুলো ফুটে উঠছে, আমি কোনো কথাকে ধরে এটাকেই তিনি বলতে চাইছেন এই মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে মানে বামেরা কোথায়, বামেরা কি করছেন, বামেদের নিয়ে মানুষ ভাবছে কিনা, বা বামেদের প্রতি মানুষ আস্থা ফিরে পাবে কিনা, একেবারে মানুষদের উপরে ছেড়ে দিন। আমি আপনি আলোচনার টেবিলে বসে মানুষের হয়ে কথাগুলো বলবো, তার কি আদৌ কোনো বাস্তব ভিত্তি থাকে? আমাদের কাজটা হচ্ছে যে রোজকার রাজনৈতিক ঘটনাগুলো আমার চারপাশে ঘটতে দেখছি, তা শেষ পর্যন্ত নির্বাচনী বাজারে কার পক্ষে কার অনুকূলে যাবে, প্রতিকূলে যাবে, তার ভিত্তিতে সংখ্যা বিন্যাস করতে পারি। সেটা আলোচনার বিষয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন অসম থেকে বিজেপি নেতা গৌতম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, এবং তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি রয়েছেন। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনায়। আমি প্রথমেই চলে যাব সায়ন্তিকা দির কাছে। সায়ন্তিকা দি, যে আজ নিশ্চয়ই আপনিও দেখেছেন যে উত্তরবঙ্গে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এবং তিনি কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন। একাধিক বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, অনুপ্রবেশ ইস্যুই হোক বা মাছ মাংস খাওয়া নিয়ে হোক, যে বিষয়গুলো মুখ্যমন্ত্রী রাখছেন জনসভায়, যে বিজেপি শাসিত রাজ্যে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, তাছাড়া পাশাপাশি অনুপ্রবেশ ইস্যু নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, এবং একাধিক ইস্যু নিয়ে তিনি সরব হয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, কতটা প্রভাবিত করতে পারবে বাংলার মানুষকে এই নির্বাচনী প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ভার্সেস যদি বলি হিমন্ত বিশ্ব শর্মার প্রচার, কি বলবেন? প্রথমেই বলবো যে আমাদের বাংলায় ভোটের বাদ্যি বেজে গেছে। ভোট আমাদের কাছে একটা উৎসব, জনগণের উৎসব। তো সেক্ষেত্রে বারবার পরিযায়ী পাখিরা বাংলায় আসে, বাংলায় প্রতিশ্রুতি দেয়, কিন্তু আজকে যে নির্মলা সীতারমণও যখন এসছিলেন, বা মানে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ থেকে শুরু করে যারা যারা বিজেপির এসছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা, প্রত্যেকেই বলছেন অন্নপূর্ণা ভান্ডার দেবে ৩,০০০ টাকা। তাহলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি কটাক্ষ করছে ভাতা ভিক্ষা, তাহলে তারাই, আমরা একটা কথা বলি,
হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেখানে দাঁড়িয়ে বিজেপির প্রত্যেকটা নেতৃত্ব এসে, কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব বারবার আসছে এবং এসে একটাই কথা বলছে, যদি বিজেপি ক্ষমতায় আসে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, যদি বিজেপি আসে তাহলে অমুক দেওয়া হবে। একটা তারা কিন্তু উন্নয়নের কথা বলছে না। আজকে এসআইআর করে তারা মানে যারা বৈধ ভোটার তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলার ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাসে একটা ইতিহাস সৃষ্টি করেছে। অমিতাভ বাবু কিছু নিজে বলতে as a চাইছেন। লয়ার গেছেন মানুষের প্রতিনিধি হয়ে। ম্যাডামের কাছে এবং একটি প্রশ্ন করব, আজকে যদি উনি আমরা সুযোগ এটা দেন। জানি যে আপনি আজকে শুনতে পাচ্ছেন সুপ্রিম শান্তিকা কোর্ট রায় ম্যাডাম? দিয়ে দিয়েছে যে ট্রাইব্যুনালে আমার কথা যদি ভোটের শুনতে ঠিক পান তাহলে 48 একটি ঘন্টা একটি আগেও প্রশ্ন পর্যন্ত আপনাকে করব, যাদের খুব যাদের সাধারণ নাম মানের নথিভুক্ত প্রশ্ন। হবে তারা ভোট দিতে যদি- পারবে। শান্তিকা দি, এভাবে কিছু প্রশ্ন যারা আপনাকে করতে বাংলার চাইছেন, অস্মিতা, রাজনৈতিক বাঙালির বিশ্লেষক অমিতাভ সংস্কৃতি কাঞ্জিলাল জানে বাবু না। রয়েছেন। শান্তিকা দি, অমিতাভ বাবু রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক কিছু প্রশ্ন আপনাকে করতে চাইছেন এই মুহূর্তে। হ্যাঁ, শান্তিকা দেবী, আপনি বললেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া টুমরো, এই কথাটা কার আপনি জানেন? মানে কে বলেছিলেন কথাটা? জানেন না? বেশ, এগিয়ে যাই, স্বাভাবিক। প্রশ্নটা হচ্ছে, যে প্রেক্ষিতে এই কথাটা বলা হয়েছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া টুমরো, সেই প্রেক্ষিতটা জানেন? জানেন না। এবারে প্রশ্ন হচ্ছে, যদি এই বিষয়গুলো আজকের বাংলাকে, আপনি বলুন, আমি আমার উত্তরটা আপনার বলার পরেই দেব, কারণ আচ্ছা বেশ, আমরা আপনার আমাদের মনে এই হয় সংস্কৃতির যে মধ্যে সময় নেই। ভারতের আপনি যখন স্বাধীনতা বলছেন, সংগ্রাম আপনি বলা চলাকালীন শেষ করুন। ভারতের আপনি দাঁড়ান, বলা দাঁড়ান, শেষ করুন, আপনার প্রত্যেকটা হ্যাঁ, প্রশ্নের ঠিক উত্তর আছে। দেওয়ার জন্যই আমি বসে क्या আছি। बात, क्या बात, क्या बात। আপনি তাহলে বলুন। ভারতবর্ষের স্বাধীনতা আপনি সংগ্রাম বলুন, আপনি চলাকালীন বলার একটি পরে উদ্ধৃতি, উত্তরটা আমি দিচ্ছি। তাকে প্রবাদ বাক্যের মতো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন আপনি। আপনার মনে হয় আজকের বাংলা ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গাতে সত্যিই আছে? আপনার এই বিষয়ে অভিমত শুনতে চাই, কি অর্থে আছে? অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষাগতভাবে, রাজনৈতিকভাবে, সততা বা নৈতিকতার প্রশ্নে কোন জায়গায় বাংলা সারা ভারতকে পথ দেখানোর মতো জায়গায় আছে বলে আপনি মনে করেন? সেই বিষয়ে আপনার স্পষ্ট দৃষ্টিভঙ্গি শুনতে চাইব। শান্তিকা দি, কিছু প্রশ্ন রেখেছেন অমিতাভ বাবু, কোন জায়গায় দাঁড়িয়ে আছে হ্যাঁ, বলুন। বাংলা? প্রথমত বলি, যদি অমিতাভ বাবুর মনে হয় যে বাংলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে আমি বলবো বাংলা বাংলার জায়গায় আছে। বাংলা বাংলার অস্মিতা, বাংলা বাংলার সংস্কৃতি নিয়ে নিজের অস্মিতায় সে বিরাজমান। তাই জন্যই বাংলাকে শান্তিকা দি, তো বাংলার অস্মিতা বর্তমান মারাঠিদেরও যে আছে, ছবি, সে আদৌ অস্মিতা কি তামিলদেরও আদৌ কি আছে, অন্য রাজ্যের সে জন্য অস্মিতা কোনো পাঞ্জাবিদেরও ভালো আছে। মেসেজ দিতে পারছে? সত্যি কি আপনি মনে করেন বিগত 15 বছরের অবশ্যই, বাংলার যে অবশ্যই, অবক্ষয় হয়েছে, অবশ্যই, সেই জায়গা হ্যাঁ, থেকে মনে করি। বাংলা ভারতকে নেতৃত্ব দেওয়ার অবশ্যই জায়গায় মনে আছে? করি, অবশ্যই মনে করি। যুক্তি সহকারে বলুন, গলাবাজি না। অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি যুক্তিগুলো অবশ্যই, আসুক। আমি গলাবাজি না করেই আমি আপনাকে বললাম, যদি যদি বাংলা আজকে ভারতবর্ষকে পথ না দেখাতো, তাহলে সামান্য বাংলার সংস্কৃতি নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে এসে ভুলভাল বক্তব্য এবং রবীন্দ্রনাথের বাংলাকে তাকে ভুলভাল বলতে হতো না। আমাদের এবং সঙ্গে একজন যারা মমতা বাংলা বন্দ্যোপাধ্যায়েরও বাংলা জানে না, নয়। বাংলা বলতে পারে না, রবীন্দ্রনাথের বাংলাটা কি মমতা আমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা? সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলতে গিয়ে যাদের উচ্চারণে আটকায়, আরে কি মুশকিল, উনি বাঙালি নন, উচ্চারণে উনি আটকে বাঙালি গেছে। নন, শান্তিকা দি। আপনি মারাঠি ওনার বলতে বাঙালি পারবেন? বাঙালি নন, আপনি উনি গুজরাটি গুজরাটের। বলতে পারবেন? উনি আপনি গুজরাটের। তামিল বলতে পারবেন? বেশ, আমি এই তর্কে যাচ্ছি না ওই এখন। কাকু। আমাদের সঙ্গে তাহলে- আমি দুজনকে থামাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া বাংলা বিজেপি প্রার্থী দখল দুর্গা করতে গেলে আগে বাঙালি মুর্মু। হতে হবে। দুর্গা মুর্মু বাংলা বাবু, দখল আপনাকে করার স্বাগত আগে জানাচ্ছি আজকের এই আগে আলোচনায়। আমি একটু বাঙালি থামাবো অস্মিতা, শান্তিকা দি, বাংলার একটু থামাবো। সংস্কৃতিকে জানতে একদম হবে একদম দাদা। একদম একদম। দুর্গা মুর্মু রয়েছেন, খুব ব্যস্ত উনি, কারণ উনি বিজেপি প্রার্থী। ফাঁসি দেওয়ার এবং সে জায়গায় দাঁড়িয়ে কিছু সময় বের করে আমাদের সঙ্গে এসেছেন। আমি কয়েকটা প্রশ্ন ওনাকে করব এই মুহূর্তে। দুর্গাবাবু, আপনি শুনেছেন যে সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, বাংলা কোথায় দাঁড়িয়ে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আজ হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন আপনার কেন্দ্রে আপনার হয়ে প্রচারে। কি মনে হচ্ছে, কতটা প্রভাব ফেলতে পেরেছে হিমন্ত বিশ্ব শর্মার এই প্রচার অভিযান? দেখেন, এই প্রচার আমাদের যিনি হেমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী, এই প্রচারে আমাদের আমাদের জনগণের সাড়া, অর্থাৎ পশ্চিম বাংলায় যে ধরনের
যে আমাদের একটা যে বাংলা যে উন্নয়ন, এই বাংলার উন্নয়ন কিন্তু ওই 15 বছরে সম্পূর্ণভাবে বাংলার উন্নয়ন ব্যাহত হয়েছে। এবং আজকে হেমন্ত বিশ্ব শর্মা এই পশ্চিম বাংলার রাজনীতিক উনি ভালো করে জানেন এবং ভালো করে বোঝেন। তো স্বাভাবিকভাবে সেখানে যে বাংলায় যে আমাদের এই মাননীয় 15 বছরের যে মুখ্যমন্ত্রী এই বাংলার উন্নয়নটাকে এইভাবে ব্যর্থ করাটা, এটা সারা ভারতবর্ষের লোক বুঝতে পেরেছে। কারণ এখানে আপনার দেখুন শিক্ষা পরিকাঠামো ঠিক নেই, এখানে শিল্প হওয়ার কথা শিল্প হয়নি, এখানে বেকার সমস্যার সমাধানের জন্য বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, এবং এখানে আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কুলে আমাদের কোনো সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না। এখানে আমাদের যে সমস্ত লক্ষ্মী ভান্ডার দিয়ে যে ভাত্তার সরকার তৈরি করা, এই শুধুমাত্র এই ভাত্তার সরকার দিয়ে পশ্চিম বাংলা চলবে না। এই ভাত্তা সরকারকে আমরা যুবকদের চাকরি সরকার করাতে চাই। এখানে শিল্প উন্নয়নের ঝড় বইবে 2026-এ বিজেপি সরকার আসলে। এখানে আমাদের যত শূন্যপদ রয়েছে আপনারা দেখেছেন, দুর্নীতিভাবে এখানে সমস্ত যারা চাকরি দিয়েছে, আজকে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন আমার যত আমরা চাকরি আমরা রিক্রুটমেন্ট করেছি, কোন চাকরির মধ্যে রিক্রুটমেন্টের সময় কোনো কেস হয়নি। অর্থাৎ উনি স্পষ্ট করে দিয়েছেন, ক্লিয়ার করেছেন যে যে সমস্ত জায়গায় আমরা কোনোদিনও টাকা পয়সা নিয়ে মানুষকে চাকরি দিইনি, অর্থাৎ মেধাবী ভিত্তিক হিসাবে, অর্থাৎ যার যোগ্যতা যে হিসাবে তারা পরীক্ষায় পাস করেছে সেই হিসাবে কিন্তু এই আসাম সরকার সেখানে রিক্রুটমেন্ট করেছে। তো স্বাভাবিক আমাদের দেখছেন এখানে যে দুর্নীতি, এখনো 26,000 শিক্ষক মহাত্মা গান্ধীর পাদদেশে এখনো ধর্ণা হচ্ছে। অর্থাৎ মেধাবী ছাত্রদের যারা সাদা কাগজ যেখানে নাম লিখে জমা দিয়েছিল তাদেরই চাকরি হয়েছে, যারা বাস্তব যারা পরীক্ষায় পাস করেছিল তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হয়নি। তো স্বাভাবিক এই পশ্চিম বাংলায় আজকে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, যিনি আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী, উনি প্রচারে আমাদের সমস্ত বাংলার যে ব্যাহত হয়েছে আমাদের উন্নয়ন, সেটা নিয়ে কিন্তু আজকে সে প্রচারে স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাকে যদি পরিবর্তন করতে হয়, বাংলাকে যদি সঠিক জায়গায় আসতে হয়, তাহলে এই ধরনের যিনি সিএম মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, উনি তো মোদী অমিত শাহকে বারবার শুধুমাত্র গালাগালিজ করেন, কিন্তু মানুষের স্বার্থের জন্য তো এখন পর্যন্ত কোনো উন্নয়ন করতে পারেনি। বাংলা একেবারে বাংলার ভান্ডার শূন্য এবং লক্ষ্মীর ভান্ডারও শূন্য। তো স্বাভাবিক এখানে কর্মসংস্থান কিছু নেই। দুর্গাবাবু একটা প্রশ্ন আছে আপনার কাছে। বলুন। দুর্গাবাবু, প্রশ্ন হচ্ছে একটু আগে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া টুমরো, গোপাল কৃষ্ণ গোখলের সেই বিখ্যাত উক্তি। প্রশ্নটা হচ্ছে বাংলা তো চিরকাল অনেক ক্ষেত্রেই এগিয়ে ছিল রাজনৈতিক ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে শুরু করে তৃণমূল আসার আগে পর্যন্ত বাংলা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে। প্রশ্নটা হচ্ছে আপনারা কি আসাম মডেলকে গ্রহণ করলেন? মানে যেমন কংগ্রেস থেকে বিশ্ব শর্মাকে নিয়ে এসে তারপর বিজেপি আসামে তার জয়ধ্বজা ওড়াতে পারলো, আপনারাও তৃণমূল থেকে শুভেন্দু সুকান্তকে নিয়ে এসে তারপর বঙ্গ বিজয় করবেন বলে ভাবছেন? আদৌ কি সেই মডেল কি পশ্চিমবঙ্গে সাকসেসফুল হবে বলে মনে করেন? আমরা প্রশ্ন উত্তর পর্বেই ছিলাম। আমাদের রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ বাবু, এবং পাশাপাশি ফাঁসি দেওয়ার বিজেপির প্রার্থী দুর্গা মুর্মু বাবু রয়েছেন। প্রশ্ন একটা রেখেছেন দুর্গাবাবুর সামনে অমিতাভ বাবু, তিনি বলেছেন যে অসম মডেলকে কি ফলো করছে বাংলার বিজেপি দল? দুর্গাবাবু দেখেন, নিশ্চয়ই যেখানে ভালো উন্নয়ন হবে সেখানে সেই ভালো উন্নয়নের জন্য সেই মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সমস্ত মডেল হয়েছে, সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসাম মডেল হয়েছে, এবং আসাম মডেল হয়ে সেখানে আমাদের হেমন্ত বিশ্ব শর্মার ওনার নেতৃত্বে সেখানে কাজ করছে আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার। নেতৃত্বে আসামে বেশ কয়েকটা ডিটেনশন ক্যাম্প তৈরি করে প্রচুর নাগরিককে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবঙ্গেও ডিটেনশন ক্যাম্প তৈরি করে এই যে এসআইআর এর মাধ্যমে যাদের নাম কাটা গেছে তাদেরকে নাগরিকতা আইনের আওতায় ওই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করবে বিজেপি এই বাংলাতেও? দেখেন, অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের তাদেরকে নিশ্চয়ই
ডিটেনশন ক্যাম্পে পাঠানোর দরকার, কারণ আমাদের আমি যে ডিটেনশন বাংলার ক্যাম্পের সমস্ত বিষয়ে অধিকার আমাদের তারা সঙ্গে কেড়ে যেহেতু নিচ্ছে, বিজেপি চাকরি নেতা কেড়ে গৌতম নিচ্ছে, ঘোষ রয়েছেন, তো গৌতম বাবু স্বাভাবিকভাবে স্বাগত আপনাকে আমাদের আলোচনা। এবং যে প্রশ্নটা অমিতাভ বাবু করলেন ডিটেনশন ক্যাম্পের কথা বললেন অসমে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সবার প্রথমে কলকাতার সকল প্যানেলিস্টকে আসামের চা বাগান থেকে সাদর নমস্কার আর সবাইকে শুভ নববর্ষ। আর যে ডিটেনশন ক্যাম্পের কথা বলছেন আর আসাম মডেলের কথা বলা হচ্ছে, অবশ্যই আসামে আপনি আসলে দেখবেন ডিটেনশন ক্যাম্প যেভাবে হাইপ করা হয়, কিছু কিছু আপনি বলবেন যে কিছু হিন্দু মানুষকেও রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে। কোনো যদি আমার ডকুমেন্টই না থাকে, ডকুমেন্টের যদি কোনো ডিসক্রিপেন্সি দেখা দেয়, তখন সেটা কোর্ট প্রসিডিওরে গিয়ে সেখানে রাখতে হয়। আপনারা এসে দেখবেন কয়টা ডিটেনশন ক্যাম্পে আছে, সেটা কোনো ইস্যুই না। যারা অনুপ্রবেশকারী তাদের ডিটেনশন ক্যাম্প না, তাদের আসাম থেকে বলুন, ওয়েস্ট বেঙ্গল থেকে বলুন, তাদেরকে বিতাড়িতই করা হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য, আমাদের এখানে আসামের যা লক্ষ্য, অনুপ্রবেশকারী যারা, বিজেপির স্পষ্ট ভাষা এক শব্দ যে অনুপ্রবেশকারী কেউ আমার দেশে থাকতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলে দেখুন এইসব ছোট ছোট ঘটনা, আমি যদি একটি কথা গৌতম বাবু, আপনাদের তো আসামে তো গৌতম বাবু আপনাদের ডবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ কেন্দ্রে বিজেপি, আপনার রাজ্যেও বিজেপি। তার সত্ত্বেও বর্ডার গুলোকে এখন সিল করতে পারছেন না কেন আপনারা? কেন অনুপ্রবেশ ঘটছে আসামে? আপনারা কেন এখনো বর্ডার গুলোকে সেল করেননি? বিশ্বশর্মা তো আজকের নির্বাচিত নন, বিশ্বশর্মা নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রিত্ব করছেন। আপনি সময় করে আসামে আসবেন, আপনাকে সঙ্গে নিয়ে আমি আসামের প্রত্যেকটা বর্ডার অঞ্চলে যাব। আপনি তখন রিয়েলিটিটা বুঝতে পারবেন কেন অনুপ্রবেশকারী আসামে কত সনে এসেছিল আর তাদেরকে ভোট ব্যাংকের জন্য কিভাবে ইউজ করা হয়েছিল। ওই এসআইআর দিয়েই সেই অনুপ্রবেশকারীকে আসাম থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে আগামীতে বিজেপি সরকার আসার পর সেই অনুপ্রবেশকারীকে ঘাট ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো হবে। এটাই সংকল্প বিজেপির। আর এই সংকল্পে আসাম মডেলও কাজ করেছে, আর ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসার পরে এই মডেলে কাজ করবে। কিন্তু আপনাদের এই মডেলটা তো সহযোগিতায় পরিপূর্ণ। অমিত শাহ নেওয়া উচিত। ওরে বাবা রে, সঞ্চালিকা ওনাকে একটু থামাও। একেবারে গরু রচনা মুখস্থ বলছেন, ওনার কাছে কোনো না বিশ্লেষণ আছে না তথ্য আছে, শুধু মাঝখানে ইন্টারফেয়ার করছেন। ওয়েস্ট বেঙ্গলের জনগণ আপনাদের বুঝিয়ে দেবে এবার। গৌতম বাবু, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আপনারা বলছেন নিঃসন্দেহে, আপনারা বলছেন ওই ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে একই সঙ্গে আপনারা সিএ দিয়ে বাংলাদেশ থেকে নির্যাতিত মানে ধর্মীয় কারণে নিপীড়িতদেরকে নাগরিকত্ব দেওয়ার কথাও বলছেন। তাহলে যে পরিমাণ ডিপোর্ট করবেন সেই পরিমাণে ইম্পোর্টও করবেন, তাহলে শেষ পর্যন্ত ভারতীয় জনসংখ্যার উপরে যে চাপটা ছিল সেটাই তো এসে দাঁড়ালো। তাহলে এই যে নতুন যারা ইম্পোর্ট হবে তারা কেবল বিজেপির ভোট ব্যাংক হবে। আপনি যে ভোট ব্যাংকের রাজনীতিকে সমালোচনা করে ডিপোর্টের কথা বলছেন, এখন ইম্পোর্টের মাধ্যমে বিজেপির ভোট ব্যাংকের আমদানি করছেন না? দেখুন, আপনি কি একটা কাজ একবারে সফল হয়েছিলেন? আপনার জীবনে এরকম কোন ইনস্ট্যান্ট নেই যে আপনি কয়েকবার চেষ্টার পর একটা কাজে সফল হয়েছিলেন। ট্রাই এন্ড টেস্টেড। বিজেপি তার যে আত্মনির্ভর এবং সততার পরিচয় দিয়ে ভারতের জনতার জন্য সর্বদা কাজ করে যায়। আমার যদি কোনো কাজে ব্যর্থতা থাকে আপনি বলে দিন আমাকে, আমি সেটা শুদ্ধ করার চেষ্টা করব সব সময়। আর আমরা জনগণের হয়ে কাজ করি। আমরা এটা না যে আমরা একটা ইস্যুকে কেন্দ্র করে আমার প্রধানমন্ত্রী। গৌতম বাবু, এখানে ভারতবর্ষে কোন রাজনৈতিক দল আছে যারা বলবে আমরা জনগণের জন্য কাজ করি না? আমরা কার এত বড় বুকের পাটা আছে? একমাত্র তৃণমূল কংগ্রেসের এই বুকের পাটা আছে যে তারা বলতে পারে যে আমরা জনগণের নই, আমরা আমাদের যুবরাজের জন্য কাজ করি। আমার যুবরাজকে, আমার বসকে কেউ টাচ করতে পারবে না, সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিলেন। তো একমাত্র এই দলটা আছে যারা বলতে পারে যে আমরা একজন মানুষকে কয়েকশো কোটিপতি বানাতে রাজনীতি করতে এসেছি। কিন্তু বাকি সব দল তো বলে আমরা মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। তা আপনারা নতুন কি বলছেন? কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের জন্য রাজনীতি করার পলিসিটা কি হবে, পদ্ধতিটা কি হবে? আপনি যদি মানুষকে যন্ত্রণা দিয়ে তারপর এই আপনার এই মানে হ্যাঁ আমার কথাটা শেষ করি। আপনি ধরুন এই যে টাকা,
এই যে ডিমনিটাইজেশন হলো আচ্ছা, বলুন। সেইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই আপনার এসআইআর প্রক্রিয়া সমস্ত পর্যন্ত, এমনকি সিএ, প্রতিনিয়ত আপনারা তো ভারতের সাধারণ নাগরিককে শক দিয়ে চলেছেন, ইলেকট্রিকের শক। ঘন ঘন তাদেরকে বাড়ির বাইরে নিয়ে এসে অনিশ্চিত জীবনযাত্রার দিকে ঠেলে দিচ্ছেন। তাহলে শেষ পর্যন্ত আপনারা কাদের নিয়ে উন্নয়ন করতে চাইছেন? সিলেক্টিভ কিছু অংশের মানুষকে নিয়ে উন্নয়ন করবেন? উন্নয়নটা তো একটা মানে কম্প্রিহেন্সিভ আইডিয়া, একটা অল পারমিসিভ আইডিয়া। এবার প্রশ্ন হচ্ছে, আপনি অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন, আবার একই সঙ্গে নীতি নিচ্ছেন অন্য দেশ থেকে আমি স্বজাতিদেরকে বা মুসলিম বাদে অন্য নির্যাতিত ধর্মাবলম্বীদেরকে ভারতবর্ষে স্থান দেব। এ কেমন নীতি হলে? তো দুমুখ নীতি হয়ে গেল আপনার। উন্নয়নের ফল তো তারাও খেয়ে যাবে। না দেখুন, যারা বিজেপির একটা স্পষ্ট কথা আগেও বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী সদনে, যে যদি কোনো নির্যাতিত পাকিস্তানে হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হিন্দু নির্যাতিত হোক, তাদেরকে ভারতবর্ষ সেল্টার দেবে। আর আপনি বলুন, এই নীতিগুলি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ডিমনিটাইজেশনে ভারতের কোনো লাভ হয়নি? পাকিস্তানের আতঙ্কবাদীদের কিভাবে ওরা সুইসাইড করে মরেছে, না গৌতম বাবু, টাকার যে একটা অত্যন্ত ছাপ ছিল শ্রদ্ধার সঙ্গে বলি, আপনি ডিমনিটাইজেশন নিয়ে যদি বলেন, তাহলে এটা রিভিউ করে দেখা গেছে ভারতের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্যই আপনি বলতে পারেন যে ডিমনিটাইজেশনের পরে কোভিড এসে পড়াটা একটা গুরুত্বপূর্ণ আঘাত ছিল ভারতীয় অর্থনীতির উপরে, কিন্তু কোথাও অস্বীকার করতে পারবেন না আপনি যে উদ্দেশ্যে আপনি 2000 টাকা প্রচলন করলেন, আবার তুলে নিলেন কেন? এই যুক্তিটা দিন, আপনি 2000 টাকার নোট চালু করলেন, আবার 2000 টাকার নোট তুলে নিলেন কেন? শুনুন, আমি কি বলেছি, যে সরকার তার মন সৎ থাকতে হবে, সততার সাথে কাজ করে দেখে আজকে দীর্ঘ 15 বছর থেকে ভারতীয় জনতা পার্টিকে ভারতের এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দল, রাজনৈতিক দল হিসাবে ভারতের জনতা পার্টি পরিচিত। ওরে বাবা, আপনি ক্যাপশন দিচ্ছেন, আপনি যুক্তি দিচ্ছেন না, আপনি কেবল ক্যাপশন দিচ্ছেন। আপনি যুক্তিতে আসুন। আমি আবারও বলছি, আপনি ডিমনিটাইজেশন করলেন, 2000 টাকার নোট চালু করলেন, 2000 টাকার নোট ফিরিয়েও নেবেন। আপনি এসআইআর চালু করলেন, এসআইআর আপনি চালু করলেন এআই কে ব্যবহার করা, লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি বললেন, সেগুলো আদালতে যাওয়ার পরে আবার আদালতকে হস্তক্ষেপ করে মানবিক ট্রাইব্যুনাল চালু করতে হবে, মানুষ বাছাই করবে, এআই নয়। ফলে আপনার পদ্ধতি বারবার আপনি আটকে যাচ্ছেন। আপনি বলছেন সৎভাবে কাজ করছি। 15 বছর থেকে ভারতের জনসাধারণ ভারতীয় জনতা পার্টিকে কেন বেছে নিয়েছে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রশাসিত এবং কেন্দ্রে? আপনি এটার উত্তর আমাকে দিন। অমিতাভ বাবু, এখানে একটা প্রশ্ন, যেহেতু আমরা অসমে থাকি এবং অসমের উন্নয়ন কথা যদি বলি, বিভিন্ন আমাদের এখানে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বা যারাই রয়েছেন, আজ থেকে 15 বছর আগের যে অসম ছিল, সেই অসম আর এখনকার অসমের মধ্যে কিন্তু একটা ফারাক একটা রয়েছে। প্রথম কথা হচ্ছে, বিশ্ব শর্মার নেতৃত্ব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। বিশ্ব শর্মা ইজ আ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর। বিশ্ব শর্মা is an excellent kind of chief minister. I tell you, যদি ভারতবর্ষে, আমাকে যদি ব্যক্তিগতভাবে বলতে বলা হয়, ভারতবর্ষে মোদির পরে প্রধানমন্ত্রী হওয়ার মতো যে ব্যক্তিত্বটি দক্ষতা রাখেন, তিনি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অন মিডিয়া বলছি, অনলাইনে বলছি, কিন্তু এট দ্য সেম টাইম প্লিজ আপনি আবেগান্বিত হন। আমার কথা বলতে দিন। আমরা কোনো পার্সোনা নিয়ে কথা বলছি না, আমরা কিন্তু বলছি পলিসি নিয়ে। দেখুন, পার্সোনা এন্ড পলিসি আর টু ডিফারেন্ট অ্যাসপেক্টস। হতেই পারে আপনি জানেন না, দলীয় বাধ্যবাধকতার জন্য আজকে হয়তো আপনি স্বীকার করতে পারছেন না, কিন্তু দলীয় বাধ্যবাধকতার বাইরে গেলে হয়তো আপনি বুঝতে পারবেন সাধারণ মানুষের পরেশানি হয়েছে এই ডিমনিটাইজেশনের জন্য, সাধারণ মানুষের পরেশানি হয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি করে এসআইআর করানোর জন্য। শেষ আবার ম্যানুয়াল পদ্ধতিতে আসতে হচ্ছে। অর্থাৎ কি আমি বলছি, আপনি মানুষের ভালো যখন ভাবছেন, এসআইআর তো একটা প্রক্রিয়া, সেটা তো দরকার আছে। দেশকে বাঁচাতে আমি তার দরকারের প্রশ্নে কোথাও দ্বিমত নেই তো, দরকার ডেফিনেটলি আছে। প্রশ্ন হচ্ছে পদ্ধতিটা কি হবে, কি পদ্ধতিতে কাজ হবে। এটা যদি যে রাজ্যে এসআইআর হচ্ছে সেখানকার সব দলের মতামত নিয়ে তারপর নির্বাচন কমিশন সেই পদ্ধতিটা নিশ্চিত করত, কিংবা পূর্ববর্তী মডেলটাকে অনুকরণ করে করতো, তাহলেই সমস্যার জায়গা ছিল না। আপনি নতুন জিনিস ইন্ট্রোডিউস করলেন, তাকে এআই কে ইন্ট্রোডিউস করলেন, যেটা এর আগে কেউ ব্যবহার করেনি। তারা চট্টোপাধ্যায় চ্যাটার্জির বিভাজন জানে না,
তারা বড় গোহাই আর গোহাইয়ের ডিফারেন্স বোঝে না। এবার ফলে তারা ঘেঁচাঘাচ নাম কেটে দিচ্ছে। এবার তার জন্য আবার আপনাকে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে বসাতে হচ্ছে, তথ্য আবার ট্রাইব্যুনাল তৈরি করে আবার ম্যানুয়াল চেকিং করতে হচ্ছে। তাহলে এই ঝামেলাটা তো দরকারই ছিল না। সাধারণ আমার মানুষ কথা হেনস্থা হচ্ছে হচ্ছে সেটা আপনি বলতে চাইছেন। আমি 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 এই ক্ষেত্রে দুর্গাবাবুর কাছে বলবো, দুর্গাবাবু যে পদ্ধতিগত বিষয়ে একটা সমস্যা যার হয়রানি পোহাতে হয়েছে কিন্তু আম জনতাকে, সেটাকে আপনি বিশ্বাস করেন? দেখেন, সব থেকে বড় বিষয় একটা একটা সংবিধানের আওতায়, এটা যেহেতু 2002-এ এবং এখানে আমাদের 2026, এই এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে আমাদের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমাদের, কিন্তু যেটা আমরা বলছি সেটা আমরা যেহেতু অনুপ্রবেশকারী অবৈধভাবে আসছে, তাহলে আমাদের এখানে যারাই আসবে আমরা তাদেরকে সেখানে তাহলে বাসস্থান দেব, এবং ওখানে যারা বাংলাদেশ থেকে যারা আমাদের হিন্দু ভাইরা আসছে তাদের মান সম্মান বাঁচানোর জন্য, অর্থাৎ ওখানে তাদেরকে সমস্ত ভাবে সব রকম সমান অধিকার দেওয়া হয় না, তাদেরকে ধর্ম নিপীড়ন করা হয়। তো স্বাভাবিকভাবে অমিতাভ যে প্রশ্নটা করলেন, অমিতাভ যে প্রশ্ন পদ্ধতির বিষয়টি বলেন, এসআইআর নিয়ে ওনার আপত্তি নেই, কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বা যে পদ্ধতির মধ্য দিয়ে এসআইআর প্রক্রিয়া এগিয়ে গেছে বাংলায়, সে জায়গায় দাঁড়িয়ে কি কোথাও না কোথাও কি সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে? দেখেন, এখানে রাজ্য সরকারের সমস্ত ক্ষমতায় রয়েছে, রাজ্য সরকারের আধিকারিকরাই এখানে সমস্ত কিছু করেছে। তো এখানে ইচ্ছেগতভাবে এখানে মানুষদেরকে হ্যারাসমেন্ট করানো হয়েছে। এই তৃণমূল সরকারের যারা কর্মচারীরা রয়েছেন, তারা যে এসআইআর প্রক্রিয়া যেটা হওয়ার দরকার ছিল, তারা বৈধ ভোটারদেরকে সেখানে নোটিশ করা হয়েছে, বারবার সেখানে ডাকা হয়েছে, এবং তাদের কিন্তু সেখানে প্রয়োজনই ছিল না, কিন্তু তাদেরকে মানে যাতে এসআইআর প্রক্রিয়াটা এটা অবৈধভাবে হচ্ছে বলে তারা মানুষের কাছে একটা বার্তা তৈরি করার চেষ্টা করছিল যে এটা বিজেপির সরকার, বিজেপিরা এইভাবে করাচ্ছে, এই ধরনের একটা ন্যারেটিভ করার চেষ্টা করেছিল। কিন্তু বাস্তব যেটা, এই সরকারের যে যারা বিএলও বা বিডিও এসডিও তারা ইচ্ছা করেই নোটিশ করত, এরা যাদের বৈধ ছিল তাদেরকেও নোটিশ করা হতো। তো স্বাভাবিক এখানে আমরা দেখেছি এটা তারা চাইছে না যে এই এসআইআর প্রক্রিয়াটা সুন্দরভাবে হোক, অর্থাৎ সেটা বিজেপি সরকারকে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা বিজেপির কারণে মানুষকে সেখানে হ্যারাসমেন্ট করতে হচ্ছে। আমি একটু সুযোগ দেব সায়ন্তিকাদিকে। সায়ন্তিকাদি কিছু বলার চেষ্টা করছেন, বলুন। হ্যাঁ, বলছি, দুর্গাবাবু যে বলছেন, তাহলে যদি রাজ্য সরকারের হাতেই ক্ষমতাটা থাকতো তাহলে কতজন বিএলও মারা গেছে, এবং যিনি বিজেপির প্রতিনিধি রয়েছেন তিনি বারংবার বলার চেষ্টা করছেন হিন্দুদের আমরা প্রতিনিধিত্ব দেব, হিন্দুদের নাগরিকত্ব দেব। তাহলে হিন্দুদেরকে যে হিন্দু কতজন এই এসআইআর এর কারণে আত্মঘাতী হয়েছে, কত বিএলও আত্মঘাতী হয়েছে, এই নির্বাচন কমিশনের দেওয়া যে নির্বাচন কমিশন যেভাবে তাদেরকে যে টাইমের মধ্যে 2 মাসের মধ্যে কাজ করিয়েছে, মানসিক চাপ সৃষ্টি করেছে, কত বৈধ ভোটারের নাম বাদ গেছে। তাহলে এগুলোর জন্য এই যে মানুষকে হয়রানি করেছে, কখনো এসআইআর, কখনো নোটবন্দি, একের পর এক এই যে মোদি যে বা বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাকে হ্যারাসমেন্ট করেছে, এই নিয়ে উনি কি প্রতিক্রিয়া দেবেন, ওনার বক্তব্য কি, আমি ওনার মুখ থেকেই শুনতে চাইবো। কোন বৈধ ভোটারের নাম বাদ যায়নি। আমরা কালকেই দেখেছি আমাদের এখানে চ্যানেলে, বর্ধমান আসানসোলে হয়েছে আয়ুষ কুমার সিং, এবং আরেকটি নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একই নাম, একই অ্যাড্রেস, একই বাবার নাম, একই পাটে 4 জন, পরপর 4 জন, এবং আয়ুষ কুমার সিং নামে একই পাটে পরপর 2 জন। তাহলে এইভাবে কি বিজেপি কোনোভাবে চক্রান্ত করে ভোট চুরি করার চেষ্টা করেনি? দেখেন, বিজেপি চক্রান্ত করেনি, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত, এটা বিজেপির চক্রান্ত, সেটা যদি ক্লিয়ার করেন। হ্যাঁ বলুন দুর্গাবাবু, বলুন। দেখেন, হ্যাঁ, এটা বিজেপির চক্রান্ত না, এটা দেখেন সম্পূর্ণ এই তৃণমূলের সমস্ত বিএলও এসডিও বিডিও তাদেরই কিন্তু এই কাজটা, এটা বিজেপি সরকার কখনো করতে পারে না। এখানে যারা ক্ষমতায় রয়েছেন তাদেরই আধিকারিক কাজ করছে, তাহলে বারংবার কেন সাধারণ মানুষকে নোটিশ করে 10 বার 15 বার করে কেন ডাকা হচ্ছে? এরা অনেক সময় অনেক রকম অজুহাত দেখিয়ে এই এসআইআর প্রক্রিয়াটাকে প্রক্রিয়ার মতো না করে
এটা অর্থাৎ বিজেপিকে বদনাম করার জন্য তারা সবসময় বিজেপির বিরুদ্ধে, তারা বলছে যে এটা সমস্ত কিছু বিজেপিরাই করছে। এটা তো একটা সংবিধানের কাজ। সাংবিধানিকের অধিকারকে আমাদেরকে মানুষকে দিতে হবে। ইলেকশন এখানে আমাদের বাংলার মধ্যে ইলেকশন কমিশন সম্পূর্ণ আধিকারিক আমাদের বিজেপির না, এখানে তৃণমূলের আধিকারিক। আর ওরা ইচ্ছা করে কিন্তু মানুষের কাছে একটা ন্যারেটিভ চেষ্টা করছে যে বিজেপিরা এটা করাচ্ছে। দুর্গাবাবু, আপনি তো মূলত জনজাতি অংশের প্রতিনিধিত্ব করেন এবং আমাদের ভারতবর্ষের যারা প্রকৃত নাগরিক, যাদের এই দেশটার উপরে প্রকৃত অধিকার, তারা আসলে আমাদের দেশের জনজাতিরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি তো সেই জনজাতিদের প্রতিনিধিত্ব করেন, এমনকি এই জনজাতিদের পক্ষ থেকে একজনকে আমরা মানে সাংসদরাও রয়েছেন, মনোজ টিগ্গা, তারপরে চা বাগানের শ্রমিকদের মজুরির ব্যাপারে এত জল ঘোলা, এত ঘোটালা কেন বলুন তো? এখনো মানুষগুলো এইভাবে একটার পর একটা বাগান লক আউট হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের এতগুলো চা বাগান পরপর বন্ধ হয়ে যাচ্ছে, অন্যহারা শ্রমিকরা বস্তিতে কিভাবে বেঁচে আছেন? আপনারা তো ভোট তুলে নেবেন, মন্ত্রী হবেন, সাংসদ হবেন, বিধায়ক হবেন, সেগুলো আপনাদের ব্যাপার। কিন্তু এই মানুষগুলো যারা আপনাদেরকে বিশ্বাস করে ভোট দেয়, তাদের মজুরির জায়গাটা আপনারা কিভাবে সুনিশ্চিত করেছেন, বা তাদের প্রাপ্য বোনাসগুলো আদায় করার ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রেখেছেন একটু বলবেন? দুর্গাবাবু, দেখেন, আমরা বারংবার বিধানসভা থেকে আমাদের এই যে মিনিমাম ওয়েজেস বা চা বাগানের যেটা সমস্যা, আজকে হেমন্ত বিশ্ব শর্মা এখানে এসেছিলেন এবং ওখানে উনি ক্লিয়ার করে দিয়েছেন যে পশ্চিম বাংলায় যে সমস্ত চা বাগান বন্ধ করা হয়, সেখানে আমরা সরকারিভাবে সেই বাগানকে আমাদের হ্যান্ডওভার করে আমরা কখনো শ্রমিকদের বেতন আটকে রাখিনি। কিন্তু আমাদের পশ্চিম বাংলায় যদি যে কোনো বাগান বন্ধ হচ্ছে, এই রাজ্য সরকার বর্তমান আমাদের তৃণমূল সরকার, সেখানে তাদের কোনোভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা দেখেছেন আসাম এবং আমাদের এই বাংলার অনেক তফাৎ। আমরা এখানে 250 এখানে মিনিমাম ওয়েজেস আছে এবং আসাম সরকারের ঐতিহাসিক রায় দিয়েছে সেখানে মালিকানা পাট্টা বা পিএফ এবং মিনিমাম ওয়েজেসের। তাহলে এখানে রাজ্য সরকার আমাদের তো আমরা বিরোধী অধিকার পাচ্ছে পক্ষ থেকে আমরা নির্ধারণ করা হয়েছে চা একেবারে না। দুর্গাবাবু, এই যে বন্ধ চা বাগানগুলো, জমিগুলো তৃণমূলের নেতারা সব দখল করে নিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে তৃণমূলের নেতাদের হাতে, এবং তৃণমূলের নেতারা রিসর্ট বানাচ্ছেন চা বাগান এরিয়ার ভেতরে। এর বিরুদ্ধে আপনারা কি আন্দোলন করেছেন, এই চা বাগানের শ্রমিকদের জমির অধিকার ফিরিয়ে দিতে? একদম না, এই আমরা এর বিরুদ্ধে পশ্চিম বাংলার আমাদের বিধানসভায় কোনো লাইভ করতে দেওয়া হয় না। আমরা এর বিরুদ্ধে আমরা অনেক এই মনোজ টিগ্গা, পুনা ভেংড়া, আমরা এই বিষয় নিয়ে অনেকবার আমরা আন্দোলন করেছি এবং আমরা বিধানসভায় অনবরত কথা রেখেছি। এবং শুধুমাত্র এই রাজ্য সরকার দিল্লিকে খালি চাপিয়ে দিচ্ছে, কিন্তু বাস্তব যেটা এখানে তো যেহেতু ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বেই চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তৃণমূলের নেতৃত্বে, বাধা আসছে। স্বাভাবিক ওনাকে। এবারে অন্য একটা বিষয় আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে বাংলার নির্বাচনে নারীর শক্তি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন অমিতাভ বাবুর কাছে যাব। অমিতাভ বাবু, এবারে আমরা বাংলার নির্বাচনে দেখতে পাচ্ছি যে নারী শক্তি হচ্ছে প্রধান লক্ষ্য, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে নির্মলা সীতারামন এলেন, গতকাল আমরা দেখেছি, এবং তার আগে স্মৃতি ইরানিকে আমরা দেখতে পেয়েছি কেন্দ্রের হয়ে তারা প্রচারে এসেছেন। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যখন লক্ষ্মীর ভান্ডার, তখন তার পাল্টা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড, অর্থাৎ মহিলাদের কোথাও না কোথাও হাতিয়ার করে তৃণমূল বলুন বা বিজেপি বলুন মাঠে নেমে পড়েছেন। কি বলবেন? না দেখো, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। আমার সঙ্গে শত রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, তাদের দৃষ্টিভঙ্গিকে আমি পছন্দ করতে নাই পারি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে, কিন্তু তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে বাংলায় একটা রাজনীতির ক্ষেত্রে একটা যুগান্তর ঘটিয়েছে। যুগান্তর কিরকম? যে মেয়েদের স্বরকে অনেক স্পষ্ট করে তুলেছে বাংলার রাজনীতিতে, এবং সেটা সম্ভব হয়েছে সামান্য 1500 টাকার ভাতা দিয়ে। একজন দুস্থ প্রায় খেটে খাওয়া পরিবারের একজন মহিলা, যাকে তার সামান্য প্রয়োজনীয়তার জন্য স্বামীর কাছে হাত পাততে হয়, তিনি যখন 1500 টাকার সংস্থান পাচ্ছেন সরকারের কাছ থেকে, তখন কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ভোট তিনি কোথায় দেবেন সে ব্যাপারে অনেক ক্ষেত্রে স্বামী বা পরিবারের বা শ্বশুরমশাইয়ের চাপিয়ে দেওয়া বা চলে আসা প্রথাকে তিনি মানছেন না, এবং শক্তভাবে দিদির পক্ষে আওয়াজ তুলেছেন। অর্থাৎ কিনা নারীদের এই যে ইনসেনটিভটা দেওয়া হলো, আমি একে ইনসেনটিভ বলে দেখবো, এই যে ইনসেনটিভটা দেওয়া হলো, এই ইনসেনটিভের প্রত্যক্ষ সুবিধে তৃণমূল কংগ্রেস ভোটে যেমন পেয়েছে, তেমনি একই সঙ্গে একটা কি বলবো,
একটা সোচ্চার মহিলা স্বর বাংলায় শোনা যাচ্ছে, এবং যেই কারণে ধরা যাক বামপন্থী দল সিপিআইএম, তাকেও তার একটি নারী চরিত্রকে, মীনাক্ষী মুখার্জিকে সামনে এগিয়ে নিয়ে আসতে হচ্ছে, যেটা কিন্তু এতদিন পর্যন্ত বাংলা রাজনীতিতে ছিল না। অর্থাৎ মহিলা সমিতি একটা ছিল, মহিলা সমিতির নেতৃত্বরাও ছিলেন, তারা পার্টিতে নির্দিষ্ট সংখ্যক আসন পেতেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বামেদের আন্দোলন আমরা স্পষ্ট করছি, এই জিনিসগুলো একটা চেহারা, একটা আকার নিয়েছে। বিজেপির ক্ষেত্রেও বিজেপি যেমন অগ্নিমিত্রা পালকে, লকেট চট্টোপাধ্যায়কে, রূপা গাঙ্গুলিকে, এখন অবশ্য রূপা গাঙ্গুলি অনেকটা ব্যাকফুটে, এদেরকে এগিয়ে দিয়েছেন এবং তারা চেষ্টা করেছেন ওই নারী নেতৃত্বকে সামনে রাখার। কিন্তু ঘটনা এটাই যে এই যে নারীদের স্বর স্পষ্ট হওয়া, এটা কিন্তু সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গ প্রথমবার একজন মহিলা মুখ্যমন্ত্রীকে পেয়েছে বলে, এবং তার রাজনীতির মেজাজ, তার রাজনৈতিক কৌশল, তার রাজনৈতিক ক্যালকুলেশন অন্য সমস্ত দলগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। মধ্যপ্রদেশ প্যারি বহিন বলে প্রকল্প চালু করেছে এই লক্ষ্মীর ভান্ডারের আদলে, উড়িষ্যা চালু করেছে, তামিলনাড়ু চালু করেছে, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যেও সেগুলো চালু হয়েছে। মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, রাস্তা দেখিয়েছে। যদি বলি, আজ কিন্তু একটা ঐতিহাসিক বিল পেশ হয়েছে, যেটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন, নারী শক্তি বন্ধন সংশোধনী বিল, এবং আজ সেটা পেশ হয়েছে লোকসভায়। সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি 33% সংরক্ষণের ক্ষেত্রে কেন্দ্রের একটা বিশেষ সিদ্ধান্ত। কিভাবে দেখছেন বিষয়টিকে? এটা একটা বিরাট বড় বিষয়, এটা নিয়ে যদি আরেকটি স্বতন্ত্র আলোচনা করা যায় সেটা আরো ভালো হবে। তবে সংক্ষেপে বলি, এই বিলটা বহু পুরনো বিল। এই বিলের সঙ্গে এই সরকারের যোগাযোগ এইটুকুই যে তাদের সময় এসে এটা পাস হলো, কিন্তু এর সঙ্গে জড়িত আরো যে দুটো বিষয় উঠে আসছে, অর্থাৎ ডিলিমিটেশনের প্রসঙ্গ, সেই ডিলিমিটেশনের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে আছে যে আমাদের জনগণনা কিন্তু আর হয়নি। অর্থাৎ সেই যে 1976-এর জনগণনাকে আমরা 71-এর জনগণনাকে আমরা 76-এর 42তম সংবিধান সংশোধনী আইন দিয়ে 2000 সাল পর্যন্ত একইভাবে কার্যকর রেখেছিলাম লোকসভার আসন নির্ধারণের ক্ষেত্রে, বা 1984 সালে আবার তাকে 2026 সাল পর্যন্ত বৈধতা দেওয়া হলো। অর্থাৎ 1971 সালে জনগণনায় যে জনবিন্যাস ছিল তাকে হিসেব করেই বিভিন্ন রাজ্যের প্রতিনিধি সংখ্যা নির্ধারণ করা হবে, সেইটে আজকে কিন্তু এসে এবার বলা হচ্ছে 2027-এ আবার জনগণনার পর যে সংখ্যাটা দাঁড়াবে তার ভিত্তিতে ডিলিমিটেশন করা হবে। সুতরাং এটা একটা নতুন বিতর্কের বাঁকে পড়ে গেল। যুক্তরাষ্ট্রীয় অধিকারে হস্তক্ষেপের প্রশ্ন আসছে কিনা সেই প্রশ্নেও ঢুকে গেল। এটা একটা স্বতন্ত্র আলোচনা, একদিন একটা অন্য আলোচনা হোক, সেখানে আরো বিস্তারিত আলোচনা আমরা আরো স্বতন্ত্র আলোচনা করব। আমাদের সঙ্গে যেহেতু দুর্গা বাবু রয়েছেন এবং গৌতম বাবু রয়েছেন অসম থেকে, আমরা দেখতে পাচ্ছি যে গৌতম বাবু যে বাংলা নির্বাচন ও নারী শক্তি, আমরা দেখেছি অসমেও আমরা মহিলা উদ্যমিতা থেকে শুরু করে অরুণোদয়, এই ধরনের এই যে প্রকল্পগুলি কোথাও না কোথাও কিন্তু ভোট বাক্সে এফেক্ট পড়েছে, এবং আমরা নির্বাচনের দিনে দেখেছি মহিলা ভোটাররা একেবারে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন। বাংলায়ও কি সেই ছবি দেখার সম্ভাবনা রয়েছে? দেখুন, মহিলা ভোটারদের প্রলোভন দিয়ে ওদের ভোট দেওয়ানোর সেই পরিকল্পনা না, কিন্তু আমাদের এখানে মহিলা উদ্যমিতা যে যোজনাগুলি আছে, আপনি দেখবেন যে বর্তমানে 1 লক্ষেরও বেশি মহিলা তারা নিজে রোজগার করছে এবং পরিবার পালন করছে। তো শুধুমাত্র যে একটা প্রকল্প দিয়ে বিশেষ একটা যে মনে করুন আপনার নারী সমাজকে শুধু প্রলোভন দেখানো নয়, হ্যাঁ, এটা প্রলোভনের কোনো প্রশ্নই না। কারণ সেটা নারী সমাজ যদি সশক্তি না হয়, সেটা আজকে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সদনে যে বক্তৃতাটা দিয়ে বললেন নারী সমাজের জন্য বিশেষ বিলটা, হ্যাঁ, সেই বিলটা আপনার সুরক্ষিত করা হলো। তো শুধুমাত্র সেটা আমি মনে করি যে স্কিমগুলি আসামে চলছে সেটাতে নারী শক্তি শুধু এগোচ্ছেই না, ওরা আগামীতে আমরা দেখব আসামের যে নারীরা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠিত জায়গায় গিয়ে দাঁড়াবে। একেবারে আমি আর একটা বিষয় বলবো, কিছুদিন আগে নির্মলা সীতারামন এসেছিলেন, তিনি অর্থনীতির বিষয় বলেছেন। বাংলার অর্থনীতির কিন্তু তিনি একেবারে তিনি কটাক্ষ করেছেন যে বাংলার অর্থনীতির বর্তমান যে অবস্থা তা নিয়ে কিন্তু কঠোর সমালোচনা করেছেন নির্মলা সীতারামন। অমিতাভ বাবু। হ্যাঁ, স্বাভাবিক, যে কোনো অর্থনীতি সম্পর্কে বোধবুদ্ধি সম্পন্ন মানুষই বাংলার এই মুহূর্তের অর্থনীতিকে ব্যাপকভাবে সমালোচনা করবেন। সমালোচনা করার যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা আছে, কারণ
উৎপাদনী খাত, যেখান থেকে আপনি বিনিয়োগ করলে বিনিয়োগ আবার ফিরে আসতে পারে আপনার হাতে, আপনার করের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে, সেসব জায়গায় বিনিয়োগ করার বদলে এই যে মেলা, খেলা, দান ছত্র ইত্যাদির পেছনে যে পরিমাণ ব্যয় করা হচ্ছে সেগুলো সব অনুৎপাদনী ব্যয়। এইগুলো থেকে সরকারের কাছে কর আসে না, এইগুলো থেকে সরকারের কাছে কোনো রিটার্ন আসে না। সরকারের বিত্ত, সরকারে যে মাইনে দেবে, পেনশন দেবে, সরকার যে বিভিন্ন প্রকল্পগুলো চালাবে, হাসপাতাল চালাবে, স্কুল চালাবে, তার উপযুক্ত যে কর দরকার সেটার জন্য কেবল কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে টাকা দাও টাকা দাও টাকা দাও, আর তারপর টাকা এলে আমি সেটাকে হরিলুটের মতো বিলিয়ে দেবো, এই যে দৃষ্টিভঙ্গিটা, এটার সমালোচনা হওয়া উচিত এবং বারবার সমালোচিত হবেন। একেবারে আমাদের সঙ্গে সময় একেবারে নেই। আমি ছোট্ট করে সায়ন্তকাদির থেকে জানতে চাইবো, অসমের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি বললেন আজ বাংলায় কিন্তু মা মাটি মানুষ নয়, মানি মার্ডার এবং মাফিয়া রাজ চলছে। ছোট্ট করে যদি বলেন এর প্রত্যুত্তরে কি বলবেন? আমি শুধু একটা কথাই বলবো, যেখানে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন আমি ওনার কাছেও প্রশ্নটা রাখবো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারকে ভাতা বলে মাতৃশক্তি ভরসা কার্ড বলা হচ্ছে, যেখানে 100 দিনের টাকা বাংলাকে বারবার অবহেলিত করা হচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো একটা বাস্তব প্রকল্প, সেখানে বিজেপির যে মানে প্রত্যেকটা মহিলাদের কাছে এবং বাংলার মানুষ কেন বিকল্প হিসাবে ওনাদেরকে বেছে নেবেন? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী দিচ্ছেন, যুব সাথী দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করছে বাংলার জন্য সেই জিনিসেরই জাস্ট অ্যামাউন্টটাকে উনি বাড়িয়ে দিচ্ছে বিজেপি, তাহলে বাংলার জন্য ওনাদের নতুন ভাবনাটা কি? যেখানে বেকারত্ব দূরীকরণের বিষয়টিও সামনে এসেছে, মানুষ বারবার একেবারে দুর্নীতি ছাড়া, অর্থাৎ দুর্নীতির বাইরে গিয়ে যারা উপযুক্ত তারা চাকরি পাবেন। না না সায়ন্তিকা, নতুনত্ব আর আসবে কোথা থেকে? দুর্নীতির 100% কাজ তো তোমাদের নেত্রী করে ফেলেছেন। যদি শিক্ষকরা 100% কাজ হয়ে গিয়ে থাকে আর নতুনত্ব দিয়ে কি হবে? 100% তো হয়ে গেছে, আর তাই দিয়ে আর নতুনত্ব দিয়ে কি হবে? নিয়ে যারা কথা বলছে, সরকারি কর্মচারীরা রাস্তায় রয়েছেন, শিক্ষক থেকে শুরু করে সরকারি কর্মচারীরা রাস্তায়, মহিলা নিরাপত্তা নেই বাংলায়। সায়ন্তিকাদি, শেষে আমি এটুকুনি বলবো, মহিলা নিরাপত্তা নেই আজীবন কাণ্ড নিশ্চয়ই মনে আছে, সন্দেশ মনে আছে। 100 দিনের টাকা পৌঁছাচ্ছিল না, অন্তত এই টাকাটা বিজেপির সম্পূর্ণ নেতা নারী নেতৃত্বে সুরক্ষা নিয়ে কথা আত্মসাৎ বলা করত। চলে না, কারণ অমিত শাহ তো স্বাভাবিক এই 100 দিনের কাজে একমাত্র দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। এবং কারণ আরেকটি কথা, যে কোনো জিনিসে কেন্দ্র সরকার থেকে 100 দিনের যখন টাকা পাঠানো হচ্ছে এবং এই টাকাটাকে যখন পাঠানো হচ্ছে করে যে হিসাব দেওয়া হচ্ছে, এই টাকাটা কেন হিসাব দেওয়া হচ্ছে? নিজেদের ঘর গুছোয় তারপরে অন্য রাজ্য থেকে বহিরাগতরা যখন এসে বাংলার দিকে কালিমা লিপ্ত করবে, তাহলে তাদের দিকেও একটা অন্য রাজ্য থেকে এসে কি করে হলো? সায়ন্তিকাদি, বাংলাদেশ থেকে যারা আপনারা না দেখে আপনারা যে সমস্ত অন্যান্য রাজ্য থেকে যারা আসছে আর তাদের আপনারা বলছেন বহিরাগত, আর যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা এসেছে তাদের দিকে আপনাদের কোনো একদমই আপনারা সায়ন্তিকাদি, ধর্ষণ হয়, যেখানে কি মজার ব্যাপার লক্ষ্য করো, বিজেপি করার অপরাধে 300 মিটার দৌড় করানো হয় বাংলার মেয়েকে, তাহলে বিজেপির কাছে নারী সুরক্ষা আমি সায়ন্তিকাদি একটু থামাবো। আমি অমিতাভ বাবু ছোট্ট করে এক লাইনে, কারণ সময় শেষ হয়ে গেছে আমাদের, বলুন। অর্থাৎ কিনা বাংলাদেশ থেকে এসে ঢুকে পড়ে ভোট বাক্সে ভোট দিয়ে এই সরকারকে টিকিয়ে রাখলে তারা বহিরাগত নয়, আর আমার দেশের মানুষ সে এক রাজ্য থেকে আরেক রাজ্যে কর্মসংস্থানের জন্য আসলে তারা বহিরাগত। এবার যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে পরিশ্রম করছে তাদেরকে যদি বহিরাগত বলে আক্রমণ করা হয়, তখন কুম্ভীরাস্ত্র বিতরণ করবেন আপনারা? এই দোগলাপন দিয়ে রাজনীতি হয় না। আপনি চ্যানেলে বসার আগে ভালো করে পড়ে আমি আসবেন। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ছিলেন অমিতাভ কাঞ্জিলাল। হ্যাঁ দুর্গাবাবু, সময় শেষ হয়ে গেছে, কিছু করার নেই, যেহেতু সময় শেষ। রাজনৈতিক বিশ্লেষক ছিলেন অমিতাভ কাঞ্জিলাল, অসম থেকে বিজেপি নেতা গৌতম ঘোষ, তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, বিজেপি দার্জিলিং জেলার ফাঁসি দেওয়ার প্রার্থী বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু, প্রত্যেককে আজকে আমাদের এই আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
মর্যাদা 2026 থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।